ইসমাইল, ইসমাইল শুনতে পাচ্ছ? এখন থেকে কথা রেকর্ড হবে, সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা আজকে 16 নাম্বার নোট করবো। হ্যাঁ, আচ্ছা, 16 নাম্বার হচ্ছে বলছে অ্যান অল্টারনেটর ইজ সাপ্লাইং এ লোড অফ 300 কিলোওয়াট। ঠিক আছে, তার মানে একটি লোড দেওয়া আছে, লোডের পরিমাণ কত? 300 কিলোওয়াট। 300 কিলোওয়াট। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.6। যদি 0.6 পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে কোণ আসবে 53.13। ঠিক আছে, কোণ আসবে হচ্ছে 53.13। আচ্ছা, তো এখান থেকে আমাদের বাহির করতে বলছে কি যে ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ রেজড টু ইউনিটি, পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটিতে কি করা হয়, কনভার্ট করা হয় বা উন্নত করা হয়, ইউনিটি মানে 1, তার মানে থিটা টু কত হবে? 0 ডিগ্রি। ইউনিটিতে যদি উন্নত করা হয় তাহলে হাউ মেনি মোর কিলোমিটার ক্যান অল্টারনেটর সাপ্লাই ফর দ্য সেম কেভিএ লোডিং, তার মানে সেম কেভিএতে কতটুকু কিলোওয়াট আমাদের এক্সট্রা আসবে, কতটুকু কিলোওয়াট কি বৃদ্ধি পাবে। সেম কেভিএ মানে অ্যাপারেন্ট পাওয়ার, সেম রেখে কতটুকু পাওয়ার বৃদ্ধি পেল সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা আগে অ্যাপারেন্ট পাওয়ারটা বের করে নিই। তো অ্যাপারেন্ট পাওয়ার এস, লোড কত? 300 কিলোওয়াট। তাহলে সেই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কত ছিল লোডের? 0.6। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কত আসবে? অ্যাপারেন্ট পাওয়ার আসবে হচ্ছে আমাদের 500 ভিএ। অ্যাপারেন্ট পাওয়ার আসবে হচ্ছে 500 ভি। আছে, এখন আমাদের পাওয়ার ফ্যাক্টর ইনপুট করতে বলছে কিসে? ইউনিটিতে। তাহলে ইউনিটি যদি পাওয়ার ফ্যাক্টর ইনপুট করি তাহলে আমাদের নতুন লোডের পাওয়ার কত আসবে তখন? ইউনিটি, তাহলে পি কি এস ইনটু cos θ। তাহলে কত আসলো? এস মানে 500। আচ্ছা, cos θ মানে 1, তাহলে কত হলো? 500 কিলো ওয়াট। ওইটা কিলো ভি। হ্যাঁ, 500 কিলো কি ওয়াট। তার মানে পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটিতে কনভার্ট করি তখন আমাদের সেম অ্যাপারেন্ট পাওয়ার, এই যে অ্যাপারেন্ট পাওয়ার বের করলে কত? 500 কেভি। সেম অ্যাপারেন্ট পাওয়ারে যদি পাওয়ার ফ্যাক্টর 0.6 হয় তাহলে লোড হবে কত? 300। পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয়, পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয় তাহলে লোড হবে কত? 500 কিলো ওয়াট। তাহলে কতটুকু বৃদ্ধি পাবে? যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে ইমপ্রুভ করি আমরা, বৃদ্ধি পাবে হলে কত বৃদ্ধি পাবে? পি ইনক্রিজ। ঠিক আছে, দেখো ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? যে 500 মাইনাস 300 অর্থাৎ 200 কিলোওয়াট পাওয়ার কি পাবে? বৃদ্ধি পাবে। সেম সাপ্লাই আমরা 200 কিলোওয়াট পাওয়ার কি পাবো? বেশি পাবো। এই হচ্ছে প্রশ্ন। দেখো সমস্যা আছে কিনা কারো? সমস্যা আছে কারোর? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, এবার আসি আমরা 17 নম্বরে। 17 নম্বর বলছে এ থ্রি ফেজ লোড ড্রস 250 কিলোওয়াট। এ থ্রি ফেজ লোড ড্রস 250 কিলোওয়াট ইজ এট এ পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং ফ্রম 440 ভোল্টেজ। তাহলে আমাদের একটি থ্রি ফেজ লোড আছে যার পাওয়ার দেওয়া আছে কত? 250 কিলোওয়াট। যার পাওয়ার দেওয়া আছে 250 কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.707, অর্থাৎ থিটা এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। কত হবে তাহলে? 45 ডিগ্রি। আচ্ছা, তো লাইন ভোল্টেজ এর পরিমাণ দেওয়া আছে কত? 440 ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, ইন এ প্যারালাল উইথ দিস লোড ইজ এ থ্রি ফেজ ক্যাপাসিটর ব্যাংক হুইচ ড্রস কত? 60 কেভিএ। হ্যাঁ, আচ্ছা, 60 kVAr। ফাইন্ড দ্য টোটাল কারেন্ট এন্ড রেজাল্টেন্ট পাওয়ার ফ্যাক্টর। তার মানে টোটাল কারেন্ট বের করতে বলছে এবং রেজাল্টেন্ট পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। প্রশ্নটা আমি আবার বলি যে একটি থ্রি ফেজ কি আছে? লোড আছে। একটি থ্রি ফেজ লোড আছে যে লোডের পরিমাণ কত? 250 কিলো। থ্রি ফেজ লোডের পরিমাণ 250 কিলো। কত পাওয়ার ফ্যাক্টর চলছে? 0.707। আচ্ছা, এবং সাপ্লাই ভোল্টেজ 440। আচ্ছা, এই থ্রি ফেজ লোডের সাথে যদি 60 কেভিআর, থ্রি ফেজ লোডের সাথে যদি 60 কেভিআর এর একটা ক্যাপাসিটর সংযোগ দেই তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত হবে এবং আমাদের মোট কারেন্ট কত হবে সেটা বাহির করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন অনায়াসে বের করতে পারবো। আমরা এখন কি অনায়াসে বের করতে পারবো? তো লোডে আমরা এস বের করে নিই। লোডে কি বের করে নেব? এস মানে পি বাই cos θ, তাই না? পি কত? 250 বাই cos θ কত? 0.707। আচ্ছা, তাহলে এস এর মান কত আসবে? আচ্ছা, এখান থেকে একবার এটা তো বের কত এখানে মান, তাহলে এস এল এটা আসবে অ্যাঙ্গেল অফ কত? 45 ডিগ্রি। ল্যাগিং যেহেতু তাহলে প্লাস। আচ্ছা, সেম ভাবে কিউসি, তো কিউসি ধরি এসসি। এসসি মানে কি? মাইনাস জি অফ কত? 60। এটা কিলোওয়াট আছে, এটা তার মানে এখানে আমরা লিখলাম কি? কেভিএ। এটাও কি আসলো? কেভিএ। তাহলে এখন ওভারঅল আমরা পাওয়ার বের করতে পারি এসটি মানে এসএল প্লাস এসসি। তাহলে দুইটা যদি যোগ করে দেই আসবে 314 অ্যাঙ্গেল অফ 37.25 কেভিএ। তাহলে আমাদের ওভারঅল পাওয়ার ফ্যাক্টর আসলো। ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত আসলো? যে cos 37.25। তাহলে cos 37.25 আসবে 0.796। যেহেতু প্লাস আসছে তাহলে এটা কি? ল্যাগিং। এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। তারপরে আমাদের বাহির করতে বলছে, কি? যে টোটাল কারেন্ট। তো আমরা জানি এস দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট অনায়াসে বের করতে পারবো। কারেন্টটা কি বের করতে পারবো? অনায়াসে বের করতে পারবো। আমরা জানি এস ইকুয়াল টু কি? যেহেতু 3 তো লিখতে পারি √3 ভি আই। তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি? যে এস ভাগ √3 ভিএল লাইন ভোল্টেজ, যেহেতু √3 দিয়েছি। তাহলে এর পরিমাণ কত? 314। যেহেতু কেভিএ তাহলে 10⁻3 হ্যাঁ, ডিভাইড বাই √3 ইনটু ভিএল। ভিএল কত? 440। তাহলে এখান থেকে আমাদের মোট কারেন্ট আসবে 412 এম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। খুব কঠিন ম্যাথ না? দেখো সমস্যা থাকলে বলতে পারি। এটাতে সমস্যা থাকলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমরা কি জানি বলো? যে এস ইকুয়াল টু পি প্লাস জে অফ কিউএল মাইনাস কি? কিউসি। তো ক্যাপাসিটর বেলায় রিঅ্যাক্টিভ পাওয়ার নাই, আবার রিঅ্যাক্টিভ পাওয়ার মানে ইন্ডাক্টরের পাওয়ার নাই, তাহলে এটাও জিরো। তাহলে শেষ কি থাকতেছে? কিউসি না? তাহলে শেষ কি বলতে পারি? যে মাইনাস জে অফ কি? কিউসি, তাই না? আচ্ছা, ঠিক আছে, মুছে দিব। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করবো, 18 নম্বরটা দেখো। আজকে এটা শেষ করে আমরা আগামী দিন এই টাইমে মেশিন করবো। হ্যাঁ, ট্রান্সফরমার ধরবো এই টাইমে। সার্কিটের সময় ট্রান্সফরমার ধরবো, বুঝতে পারছো? কি বলে না, যে টাইমে সার্কিট হচ্ছে মানে যে এসি সার্কিট হচ্ছে, এসি সার্কিটটা কিছুদিন অফ থাকবে, আবার চালু করবো, শীতটা কমপ্লিট হলে চালু করবো। আপাতত ট্রান্সফরমার শুরু করবো আজকের পর থেকে এই টাইমে, এই দিনে, যে দিনে এসি সার্কিট হয় সেই দিনে।
আচ্ছা, দেখো বলা আছে যে এ থ্রি ফেজ 50 হার্টজ, এ থ্রি ফেজ 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে 50 হার্টজ, লাইন ভোল্টেজ দেওয়া আছে 440। আচ্ছা, তাহলে বলছে মোটর ডেভেলপ, মোটরের পাওয়ার দেওয়া আছে আউটপুট পাওয়ার, আমরা জানি মোটরের সবসময় কি হয় প্রশ্ন থাকে আউটপুট পাওয়ার। আচ্ছা, দেওয়া আছে, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে হচ্ছে তোমার θ1 0.75, তাহলে θ1 এর মান আমরা পাবো 41.40, ঠিক আছে। আচ্ছা, মোটরের ইফিসিয়েন্সি দেওয়া আছে 0.93। তারপরে বলছে এ ব্যাংক অফ ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন ডেল্টা অ্যাক্রস দ্য সাপ্লাই টার্মিনাল এন্ড পাওয়ার ফ্যাক্টর রেজ টু 0.95 লাইন। তার মানে একটি ক্যাপাসিটর ব্যাংক প্যারালাল সংযোগ দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর ইনপুট করেছি 0.95, দ্যাট মিন্স cos θ2 দেওয়া আছে 0.95। তাহলে এখান থেকে যদি আমরা θ2 বাহির করি আসবে হচ্ছে 18.2 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের কি বের করতে বলছে যে ইফ অফ দ্য ক্যাপাসিটেন্স ইউনিট ইজ বিল্ড অফ ফোর সিমিলার 100 ভোল্ট ক্যাপাসিটর ডিটারমাইন দ্য ক্যাপাসিটর অফ ইচ ক্যাপাসিটর। প্রতিটি ক্যাপাসিটরের মান বের করতে বলছে। আচ্ছা, আমরা আগে টোটাল ক্যাপাসিটর বের করি, তারপরে বলি যে বিষয়টা কি। আগে টোটাল ক্যাপাসিটর বের করি কিভাবে, আমরা জানি C = P tan θ1 minus tan θ2 ডিভাইডেড বাই 2 pi f ইনটু কি v p স্কয়ার ইনটু নাম্বার অফ ফেজ। তাহলে C কাট লিখতে পারি, p ভ্যালু দেওয়া আছে, আচ্ছা p ভ্যালু দেওয়া নেই, p ভ্যালু বের করতে হবে, কারণ আমরা যখন মোটরের পাওয়ার ফ্যাক্টর ইনপুট করব তখন অবশ্যই আউটপুটে না, সেটা ইনপুটে ইনপুট করব, কারণ মোটর সাপ্লাইতে ইনপুটে নাই। তাহলে এখন ইনপুট ইনপুট করতে হলে আমরা ইনপুট পাওয়ার লাগবে, তো আমরা জানি এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট। তাহলে ইনপুট ইকুয়াল টু লিখতে পারি আউটপুট 74,600 বাই 0.93। তাহলে আমাদের ইনপুট পাওয়ার আসবে তোমার, ইনপুট পাওয়ার কত আসবে 80,215 80,215 ওয়াট। এই কাজ হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। তাহলে এখানে বসাই দেই 80,215 tan θ1 মানে 41.4, আচ্ছা, মাইনাস tan θ2 মানে কত 18.2 ডিভাইডেড বাই 2 পাই f, f এর পরিমাণ প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ আছে 50, আচ্ছা, ইনটু বিপি, তাহলে ফেজ ভোল্টেজ ডেল্টা কানেকশন বলছে, তাই না। তো ডেল্টা কানেকশনে ফেজ ভোল্টেজ যা, লাইন ভোল্টেজও কি তাই, ফেজ কত 3 ফেজ। তাহলে C ইকুয়াল টু এখানে দিয়ে দিলে আমরা পাবো 294 মাইক্রোফ্যারাড টোটাল ক্যাপাসিট্যান্স পেলাম। এখন প্রশ্ন অনুসারে আমরা একটু আগে প্রশ্ন বলেছিল যে 3 ফেজ লোড, তাহলে 3 ফেজ লোড আমরা একটু ডিজাইন করে দেই। এটা হচ্ছে 3 ফেজ লোড, 3 ফেজ লোড, ঠিক আছে। তাহলে এই একটা লোড, এই একটা লোড, এই একটা লোড, আচ্ছা 3 ফেজ, এই হচ্ছে আমাদের কি লোড। আচ্ছা, ঠিক আছে। বলছে ক্যাপাসিটর ডেল্টা কানেকশন আছে, ক্যাপাসিটর ব্যাংক কিসে ডেল্টা, তো আমরা দেখেছি এর আগে, আবার দেখাচ্ছি ক্যাপাসিটর ব্যাংক ডেল্টা কানেকশন মানে, আচ্ছা ক্যাপাসিটর ব্যাংক কিসে কানেকশন আছে ডেল্টা, ডেল্টা নরমালি কানেকশন দিই ডেল্টা, এই যে ডেল্টা কানেকশন, এই যে আমাদের কি ডেল্টা কানেকশন নরমালি আমরা দিলাম, ঠিক আছে, এই ডেল্টা কানেকশন। এখন এই যে ডেল্টা কানেকশন দিলাম, বলছে এই যে ইউনিট কয়টা ইউনিট, 3টা ইউনিট, তাই না। মোট কয়টা ফেজ, 3টা ফেজ। প্রশ্ন বলছে দেখো যে ইচ অফ দ্য ক্যাপাসিট্যান্স ইউনিট ইজ বিল্ড অফ 4 সিমিলার 100 ভোল্টেজ ক্যাপাসিটর, 100 ভোল্টেজ কি ক্যাপাসিটর। তার মানে এই যে ফেজগুলো প্রতিটি ফেজে 4টা করে ইউনিট আছে, কয়টা করে ইউনিট আছে 4টা করে, যার প্রতিটি ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে কত 100 ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ কত 100, তাহলে 4টা এখানে একটা, এই হচ্ছে 2টা, আচ্ছা, তারপরে এই যে 3টা, তারপরে এই যে কয়টা 4টা, সেম ভাবে এখানে দিই 1টা 2টা 3টা 4টা, সেম ভাবে আমরা এখানে দিই 1টা 2টা 3টা আর এটা কি 4টা, আচ্ছা। এখন এটা 100, এটা 100, এটা 100, এটা 100, তাহলে 4টা মিলে কত 400 ভোল্টেজ না, তো প্রশ্নে দেওয়া আছে 440, 100 করে ভোল্টেজ না, প্রশ্নে দেওয়া আছে 400 ভোল্টেজ, তাই তো বলি 440 কেন, প্রশ্নে বলা আছে কত 400 ভোল্টেজ। তাহলে এটা 100, এটা 100, এটা 100, এটা 100, তাহলে 3টা ফেজের ভোল্টেজ, 3টা ক্যাপাসিটর ভোল্টেজ কত 100, 4টা ক্যাপাসিটর ভোল্টেজ 100 করে, তাহলে 4টা মিলে কি হবে 400, তো প্রতি ফেজের ভোল্টেজ 400 প্রশ্নে দেওয়া আছে। তাহলে দেখেন প্রতিটা ফেজে ক্যাপাসিটর আছে কয়টা করে 4টা করে, তো আমাদের বের করতে বলছে প্রতি যে এই যে 4টা করে ক্যাপাসিটর আছে এই প্রতিটি ক্যাপাসিটরের মান, প্রতি ফেজে চাই না, প্রশ্নে কি বলছে ডিটারমাইন দ্য ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটর, ডিটারমাইন দ্য ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটর, অর্থাৎ প্রতিটি ক্যাপাসিটরের ক্যাপাসিটর বের করতে বলছে। তো দেখেন এখানে যেহেতু কিসে আছে সিরিজ আছে না, তাহলে এই যে সি পেলাম, এই সিতে তো একটা ফেজে প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স পেলাম, প্রতি ফেজ মানে এই 4টা মিলে, প্রতি ফেজ মানে এই যে এই 4টা বা এই 4টা বা এই 4টা, এই 4টা মিলে আমরা ক্যাপাসিট্যান্সের মান পেলাম। এখন আমাদের প্রতিটি ক্যাপাসিট্যান্সের মান বের করতে হবে, যেহেতু সিরিজ আছে আমরা জানি সিরিজ থাকলে ক্যাপাসিটর কি হয় প্যারালাল হয়, তাহলে আমরা এখন সি বের করতে পারি। সি বলতে এটা ধরেন সিটি, ঠিক আছে, তাহলে সি কি হবে 294, না 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 294 ভাগ 4 হবে না, ক্যাপাসিটর বলা উল্টা কথা না, ক্যাপাসিটর যদি সিরিজ হয় তাহলে কি হবে প্যারালাল হয় না, ক্যাপাসিটর যদি সিরিজ হয় তাহলে প্যারালাল হয় না, মানে তোমার টোটাল সিটি, তাহলে সিটি কি বলতে পারো সি প্যারালাল সি প্যারালাল সি প্যারালাল কি সি, আচ্ছা তাহলে টোটাল তোমার এখানে কি আছে সিটি, সিটি কত আছে 294, তাহলে সি প্যারালাল সি মানে কি সি বাই কত 4, তাহলে এখন সি কি পাচ্ছ 294 গুণন 4, সেটা এখানে লিখছি যে 294 গুণন 4 কত আসবে 1173.6 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো সমস্যা থাকলে কারো বলো, সমস্যা আছে কারোর? আমরা জানি ক্যাপাসিটর প্রতিটা কি সিরিজ আছে না, তো ক্যাপাসিটর সিরিজ থাকলে কি হয় প্যারালাল, তাহলে এই 4টার মান তো প্রতি ফেজের মান কি একবার 4টার মান দেওয়া সিটি, তাহলে সিটি কাটবে সি প্যারালাল সি শেষ, কঠিন না। আচ্ছা এবার আসো 19 নম্বরে, একটা ইম্পর্টেন্ট ম্যাথ, 19 20 এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ আজকে পারফেক্ট শেষ, তারপর দিতাম না পারফেক্ট নিয়ে। আচ্ছা 19 নম্বর বলো, কোন পরীক্ষার আগে
বিটিসিএল পরীক্ষা সে কবে হয়েছে? প্যারালাল রিজনিং টার্গেট বিএ ক্লাস আছে, খুব বেশি জরুরি হলে ওখানে দেখতে পারো আগে ক্লাস। আচ্ছা দেখা যাক তো, না অফ রাখবো না, মানে ওই শিফট হলে ওই অন্যদিন ওই আমার শনি সোম বুধবারে তোমার 9টা 9:30 অব্দি ক্লাস থাকে, তো ওই ক্লাসটা হচ্ছে আমার কয়েকটা ক্লাস ওটা শেষ হয়ে যাবে, ওটা যখন শেষ হয়ে যাবে তখন একবার টান দিয়ে দেবো। নাম কি জানো? এসি সার্কিট, এই সাইড তো শেষ, আর আছে পলিফেজ রেজোনেন্স সার্কিট, পলিফেজ আছে রেজোনেন্স সার্কিট আছে, আর ওই নেটওয়ার্ক থিওরি নেটওয়ার্ক অ্যানালাইসিস এখান থেকে 2-3টা করে করাবো, ওইগুলো 2 দিনে শেষ হয়ে যাবে, ওইগুলো সমস্যা না। দেখো 19 নম্বর বলছে এ 1 MVA সাবস্টেশন অপারেটস এট ফুল লোড, অপারেট এট ফুল লোড এট 0.1 পাওয়ার 0.7 পাওয়ার ফ্যাক্টর, মানে একটা সাবস্টেশন আছে যে সাবস্টেশনের রেটিং আছে 1 MVA বা 1000 kVA, রেটিং কত আছে 1 MVA বা 1000 kVA, কত লোডে চলতেছে এটা, যে লোডে দিচ্ছে সেই লোডের পাওয়ার ফ্যাক্টর কত 0.7, ঠিক আছে। আচ্ছা তো 0.7 দেওয়া আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন বলছে ইট ইজ ডিজায়ার টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর 0.95, তাহলে থিটা 1 0.7 হলে না, cos θ 1 0.7 হলে থিটা 1 কত হবে? থিটা 1 হবে হচ্ছে তোমার 45.57, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের বের করতে বলছে cos θ 2, তো cos θ 2 এর ভ্যালু দেওয়া আছে তোমার 0.95, তার মানে থিটা 2 এর ভ্যালু হচ্ছে তোমার 18.2। আচ্ছা আচ্ছা, এটা ক্যাপাসিটরের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হলো। অ্যাজুম দ্যাট দ্য নিউ সাবস্টেশন এন্ড ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটি কস্ট 120 পার কেভিএ, তার মানে নতুন যে সাবস্টেশন তার খরচ হচ্ছে প্রতি কেভিএতে 120 টাকা, ডলার সাইন দেওয়া আছে যেটা থাক না কেন। আচ্ছা এবং ক্যাপাসিটর কস্ট বলছে প্রতি কেভিআর 30 টাকা করে। হ্যাঁ, আমি ক্যালকুলেট দ্য কস্ট অফ ক্যাপাসিটর নিডেড, তার মানে পাওয়ার ফ্যাক্টর তুমি 0.95 এ উন্নত করতে হলে, পাওয়ার ফ্যাক্টর 0.95 এ যদি উন্নত করতে চাও তাহলে কি পরিমাণ ক্যাপাসিটর খরচ হবে সেটা বাইর করো। তো প্রতি কেভিআর ক্যাপাসিটর পাওয়ারের একক কি কেভিআর, তো প্রতি কেভিআর এর দেওয়া আছে 30 টাকা, তাহলে টোটাল কেভিআর বের করলে হবে অর্থাৎ কিউসি মানে কি পি tan θ 1 - tan θ 2, তাহলে পি এর ভ্যালু লাগবে আমাদের, পি এর ভ্যালু আগে বের করে নি, পি মানে কি s * cos θ, তাহলে এই কস্টটা মানে কি প্রাথমিক অবস্থায় সবসময়। হ্যাঁ আচ্ছা, তাহলে কি 1000 * 0.7, তাহলে আমাদের লোডের পাওয়ার কত আসবে? লোডের পাওয়ার আসবে 736.842 কিলো, সরি 700 কিলো, কত কিলোওয়াট? 700 কিলোওয়াট। আচ্ছা 700 কিলোওয়াট পেয়েছি। এখন আমরা এই নাম্বারটা করতে পারি যে কি, যে QC = P tan θ 1 - tan θ 2, P এর ভ্যালু কত? 700 কিলোওয়াট, তাহলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে দেই, বা 700 কিলোওয়াট, তাহলে যদি এটা কিলোওয়াট নিই তাহলে কত কিসে আসবে? কেভিআর আসবে, কিলোওয়াটে নিই সমস্যা নাই। তাহলে tan θ 1, তাহলে tan কত ডিগ্রি? θ 1 মানে 45.57 মাইনাস tan θ 2, θ 2 মানে 18.2, সুতরাং QC আসবে, QC কত আসবে? QC আসবে 483.918 kVAr। তাহলে পাওয়ার ফ্যাক্টর এতটা উন্নত করতে হলে আমাদের ক্যাপাসিটর কত মানের ক্যাপাসিটর প্রয়োজন? 483.9 kVAr একটা ক্যাপাসিটর প্রয়োজন। তাহলে তার জন্য ব্যয় কত হবে? তার জন্য ব্যয় লিখতে পারি যে কস্ট কত হবে প্রতি কেভিআর, যেহেতু 30 টাকা, তাহলে 483.918 এর জন্য মোট কস্ট হবে তোমার কত? কস্ট হবে, টোটাল কস্ট হবে হচ্ছে 1400, কত হবে? 14,517.6 টাকা বলো বা ডলার বলো, যাই বলো না কেন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু প্রশ্ন ডলার ছিল তাই আমরা ডলার সাইন দিয়ে দিই, ঠিক আছে। এখন বি নাম্বার বলছে যে ফাইন্ড দ্য সেভিং ইন, হ্যাঁ হ্যাঁ, আপনি কি নতুন জয়েন দিয়েছেন? ও ফরাদ ভাই না, হ্যাঁ এটা আপাতত পেছনে ক্লাস করে আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন তাহলে কস্ট বের করলাম, কেভিআর কস্ট। বি নাম্বারটা বলছে যে কতটুকু সেভ হলো, সাবস্টেশন কতটুকু সেভ হলো, তার জন্য যদি পাওয়ার ফ্যাক্টর 0.95 এ উন্নত করি তাহলে কতটুকু সাবস্টেশন কি হলো আমাদের সেভ হলো সেটা দেখাও। সাবস্টেশন ক্যাপাসিটি কতটুকু আসবে? বলতে সাবস্টেশন ক্যাপাসিটি কত? 1000 কেভি না? আগের ম্যাথে কিন্তু এসটা আমরা ফিক্স রাখছি, কারণ প্রশ্ন বলেছে যে এক্স ফিক্স রেখে পিটা বাড়াও। এবার বলেছে যে পিটা ফিক্স রেখে, মানে লোডটা ফিক্স রেখে তুমি এসের পরিমাণ কি কমাও, মানে সব সময় 700 কিলোওয়াট লোডেই সাপ্লাই দেবো। এখন 700 কিলোওয়াট লোডে সাপ্লাই দেবো, লোড পাওয়ার ফ্যাক্টর যদি 0.95 হয় তাহলে আমাদের সাপ্লাই পাওয়ার কত লাগবে? দ্যাট মিন্স সাবস্টেশনের পাওয়ার, অর্থাৎ এস, ঠিক আছে। তাহলে এখন এস কত লাগবে বের করতে পারি আমরা নতুন করে। S2 মানে পি ভাগ cos θ, তাই না? আচ্ছা তো পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু পেয়েছি 700 ডিভাইড বাই cos θ 2, cos θ 2 মানে কত? 0.95, তাহলে এখানে বসালে কত আসবে আমাদের? 736.842 kVA, 736.842 kVA এটা আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা বের করব কতটুকু সেভ হলো। তার মানে 700 কিলোওয়াট লোডের জন্য আমরা সাবস্টেশনে কতবার সাপ্লাই দিতাম? 1000 kVA। এখন পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য 700 kVA লোডের জন্য আমাদের সাবস্টেশনে সাপ্লাই দিতে হয় কত kVA? 736 kVA সাবস্টেশন সাপ্লাই দিতে হয়। তাহলে আমাদের সাবস্টেশন রেটিং কমলো না, সেটা বলতে যে কতটুকু কমছে সেটা কি দেখাও। তাহলে এখন কতটুকু কমছে সেটা আমরা দেখাই যে এস সেভিং, কি সেভিং হয়েছে? অ্যাপারেন্ট পাওয়ার সেভিং হয়েছে। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার সেভিং আগে ছিল কত? 1000, এখন লাগতেছে কত? 736.842, তাহলে কতটুকু সেভ হচ্ছে আমার? 263.1579 kVA, এতটুকু কিন্তু আমাদের সেভ হচ্ছে। এবার সি নাম্বারটা বের করতে বলেছে যে আর ক্যাপাসিটর ইকোনমিক্যাল ফর রিলিজিং দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেশন ক্যাপাসিটি। তার মানে এই যে সাবস্টেশন ক্যাপাসিটি আমাদের সেভ হলো, সাবস্টেশন ক্যাপাসিটি যে আমাদের সেভ হলো তার জন্য কতটুকু টাকা সেভ হলো? সাবস্টেশন ক্যাপাসিটি কতটুকু সেভ হয়েছে? 263। সাবস্টেশন ক্যাপাসিটি কতটুকু সেভ হয়েছে? 263। তাহলে 263 পাওয়ার সেভ হলো, এর জন্য কত টাকা সেভ হলো সেটা দেখে, পাওয়ার সেভ হয়েছে টাকা সেভ দেখায়। তো প্রতি কেভিএ সেভের জন্য কত টাকা? 120 টাকা। তাহলে সেভ এখন লিখতে পারি যে কতটুকু আমাদের এই হলো কস্ট পড়লো, মানে কস্ট কতটুকু ফ্রি হলো, অর্থাৎ সেভ হলো। কস্ট ফ্রি হলো আমাদের 263.1579 ইনটু প্রতি কেভিএ প্রতি টাকা কত? 120 টাকা। তাহলে এখানে দিয়ে দিই 120, তাহলে 120 টাকা যদি এখানে গুণ দিয়ে দিই তাহলে আসবে কত? 31,000
578.94 টাকা। অর্থাৎ দেখো আমরা আমরা কত টাকা ব্যয় করলাম? 14,000 টাকা ব্যয় করে একটা ক্যাপাসিটর কেনার ফলে 14,000 টাকা ব্যয় করে একটা ক্যাপাসিটর কিনে আমরা 31,000 টাকা করলাম সেভ করলাম। অর্থাৎ প্রায় 14,000 টাকা 31,000 টাকা, প্রায় 16,000 টাকা কিন্তু আমরা সেভ করেছি। ঠিক আছে, কারণ সমস্যা থাকলে বলতে পারি। সমস্যা আছে কারোর? সমস্যা আছে কারোর? আচ্ছা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, এটা যদি পিজিসিবি হয়, পিজিসিবি না, ডিস্ট্রিবিউশন কোম্পানি যদি কখনো পরীক্ষা নেয়, ডিস্ট্রিবিউশন কোম্পানি যদি কখনো পরীক্ষা নেয় তাহলে কিন্তু আমাদের এই ম্যাথটা কি এই টাইপের ম্যাথ দিতে পারে। আর যদি জেনারেশন কোম্পানি পরীক্ষা নেয় তাহলে আগের ম্যাথ দিতে পারে। হ্যাঁ, আগের ম্যাথটা জেনারেশন যদি পরীক্ষা নেয় তাহলে 20 নম্বর ম্যাথ ইম্পর্টেন্ট। আর যদি ডিস্ট্রিবিউশন পরীক্ষা নেয় তাহলে 19 নম্বর। মানে এটা ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো পরীক্ষা নিলে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, জেনারেশন ম্যাথ কোম্পানি পরীক্ষা নিলে 20 নম্বরটা ইম্পর্টেন্ট। কারণ 20 নম্বর হচ্ছে আমরা জেনারেশন ওখানে নিয়ে কাজ করতেছি, এটা সাবস্টেশনে কাজ করতেছি, এটা ডিস্ট্রিবিউশনের জন্য ইম্পর্টেন্ট। মুছে দিলাম, এই ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট। এবার আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো 20 নম্বর। বিশ নম্বর বলছে 200 কিলোওয়াট টারবাইন জেনারেটর। তাহলে টারবাইন জেনারেটরের লোডেড পাওয়ার কত দেওয়া আছে? 200 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.85 যদি পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমাদের থিটার মান হবে হচ্ছে 31.79 ডিগ্রি। আচ্ছা, তো পাওয়ার ফ্যাক্টর অপারেট দ্য রেটেড লোড। তার মানে একটা জেনারেটর বা একটা অল্টারনেটর যে সাপ্লাই দিচ্ছে, কি লোড সাপ্লাই দিচ্ছে? রেটেড লোডে সাপ্লাই দিচ্ছে। কত লোডে দিচ্ছে? 200 কিলোওয়াট। তাহলে তার মানে অল্টারনেটর কিন্তু রেটেড লোডে চলছে, সেটা আগে বুঝে নিতে হবে। হ্যাঁ, তারপর বলছে যে অ্যান অ্যাডিশনাল লোড, মানে আরেকটা অতিরিক্ত লোড কত? 300 কিলোওয়াট। আরেকটা অতিরিক্ত লোড L2 বলি। কত কিলোওয়াট লোড? এটা 300 কিলোওয়াট লোড। পাওয়ার ফ্যাক্টর কত? এর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8। তার মানে থিটা দেওয়া আছে 36.87। থিটা কত? 36.87 দেওয়া আছে। হ্যাঁ, বের করতে বলছে what area of capacitor is required to operate the turbine generator but keep it from being overload। তার মানে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করলে এই যে ওভারলোড এই ওভারলোডটা বজায় থাকবে। কারণ প্রথমে বলেছে যে অল্টারনেটরটা কিন্তু রেটেড লোডে চলছে, অল্টারনেটর কি লোডে চলছে? রেটেড লোডে। তাহলে অল্টারনেটর যেহেতু রেটেড লোডে চলছে তাহলে এই অল্টারনেটরের সাথে আরো যদি লোড সংযোগ দিতে অল্টারনেটর নষ্ট হয়ে যেতে পারে। কারণ রেটেড লোড মানে কি? সে সর্বোচ্চ লোডে চলছে। আবার যদি লোড সংযোগ করে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন বলছে নষ্ট যাতে না হয়, অর্থাৎ ওভারলোড যাতে বজায় থাকবে, ওভারলোড বজায় রেখে আমাদের কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করতে হবে সেটা দেখাও। তার মানে এই রেটেড লোড থেকেও বেশি লোডে এখন চালাতে হবে, কিন্তু মেশিনে কোনো ক্ষতি করা যাবে না। ঠিক আছে, এটা জেনারেশনের ম্যাথ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি কিভাবে কি করবো। তো প্রথমত আমরা জানি যে এসি মেশিনের আমরা জানি কি এসি মেশিনের রেটিং সবসময় এসে হয়, মানে অ্যাপারেন্ট পাওয়ার হয়। এসি মেশিনের রেটিং কিসে হয়? অ্যাপারেন্ট পাওয়ার হয়। হ্যাঁ, তো এসি মেশিনের রেটিং যেহেতু অ্যাপারেন্ট পাওয়ার হয় সেহেতু আমরা এখন অ্যাপারেন্ট পাওয়ারটা বাইর করে নিব। অর্থাৎ অল্টারনেটরের যে রেটিং সেটা বাইর করে নিই, এখান থেকে বের করে নিই। অল্টারনেটরের রেটিং এস মানে পি বাই কস থিটা, অর্থাৎ 200/0.85 200/0.85। তাহলে অল্টারনেটরের যে রেটিং সেই রেটিংটা কত পেলাম আমরা? আচ্ছা, অ্যাঙ্গেলটা বসাই দিই। অ্যাঙ্গেলটা হচ্ছে 31.79। এই রেটিং পেলাম হচ্ছে 52.94 অ্যাঙ্গেল অফ 31.79। এটা যদি আমরা রেক্টেঙ্গুলার করি তাহলে কত আসবে? 2000 প্লাস j অফ 1239.48। আচ্ছা, এটা দিয়ে কি বুঝলাম আমরা বলি। তার মানে অল্টারনেটর রেটেড লোড চলছে। অল্টারনেটর ক্যাপাসিটি কত? 2352.94। অল্টারনেটর ক্যাপাসিটি কত? 2352.94। এই ক্যাপাসিটি ওভারলোড হওয়া যাবে না। এই যে অল্টারনেটর ক্যাপাসিটি আছে 2352, এই 2352 উপরে যাওয়া যাবে না। প্রশ্ন কিন্তু বলছে ওভারলোড বজায় রাখতে হবে। ওভারলোড বজায় রাখতে হলে কি পরিমাণ ক্যাপাসিটর প্রয়োজন? অর্থাৎ 2352 উপরে যাওয়া যাবে না। তো দেখেন কিভাবে উপরে যাওয়া যাবে না? বের আমাদের অতিরিক্ত লোড সংযোগ করছি কি অ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ কি? তাহলে এটা যদি আমরা বাড়াই, এটা যদি কমাই তাহলে এস তো স্টিল থাকবে। অ্যাক্টিভ পাওয়ার যদি বাড়াতে চাই, যেহেতু নতুন একটা সংযোগ করতে মানে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা, মানে অ্যাক্টিভ পাওয়ার যদি বৃদ্ধি করতে চাই তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কি কমাবো? অ্যাক্টিভ পাওয়ার বাড়াবো, অ্যাক্টিভ পাওয়ার কমাবো, তাহলে ওভারলোড 2352 থাকবে। আর অ্যাক্টিভ পাওয়ার কমাই কি? তার মাধ্যমে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা কমাই হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে। তার মাধ্যমে কমাই ক্যাপাসিটরের মাধ্যমে। এই প্রশ্নটা এটাই বলেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি যে নতুন করে সংযোগ দেই। SL2 পি ভাগ cos θ, অর্থাৎ 300/0.8 অ্যাঙ্গেল 36.87 দিলে কত আসবে? আচ্ছা, যাই হোক SL2, এটা SL মানে জেনারেটরের রেটিং। আর এটাই এখন এটার সাথে যেটা যুক্ত করি, এখন কি করি? যুক্ত করি, তাহলে কি রকম আসে সেটা আমরা এখন দেখব। বুঝি নাই? আবার বলো। টোটাল এসি বের করতে হবে না। লোড যদি অতিরিক্ত লোড যদি যোগ করো, অতিরিক্ত যদি কোনো পার্ট যদি আনো তাহলে সেটা যোগ করতে হবে না, বিয়োগ না, ভাগ না, গুণ। কি বললা তুমি এটা? আচ্ছা, তার মানে আগে লোড চলতেছে এই লোড, এখন নতুন করে এই লোড আমাদের কি সংযোগ দিছে, তাই না? তাহলে এখন আগের লোড সাথে নতুন একটা লোড সংযোগ দিছে, তাহলে আগের লোড সাথে যদি নতুন লোড আমরা সংযোগ দেই তাহলে টোটাল পাওয়ার তখন কত আসবে? যে S প্লাস কি SL2 যদি দেই তাহলে আমাদের আসবে, দেখো, আচ্ছা 375 অ্যাঙ্গেল 36.87 প্লাস 2352.94 অ্যাঙ্গেল 31.79। আচ্ছা, আসলে কত যদি যোগ দিই তাহলে আসে কত? 2726। আসে হচ্ছে 2726.67 অ্যাঙ্গেল অফ 32.487। আচ্ছা, যদি পোলারি করি তাহলে আসবে হচ্ছে 2300 প্লাস j অফ
1464.54। আচ্ছা দেখো এবার সবাই, তাহলে আমাদের বলছিল আমরা যখন নতুন করে লোড সংযোগ দিই তখন ওভারঅল পাওয়ার হয়, ওভারঅল পাওয়ার কত 2726, কিন্তু এই ওভারঅল লোড হচ্ছে 2726, কার সাথে সংযোগ আছে টারবাইনের সাথে, কিন্তু টারবাইনের রেটিং কত, টারবাইনের রেটিং 2352, এই 2352 টারবাইনের সাথে যদি একটা 2700 লোড যোগ দেই তাহলে কি টারবাইন টিকে থাকতে পারবে? না পারবে না, কিন্তু টারবাইনটি টিকে রাখতে হবে, কিন্তু টারবাইনটি কি টিকে রাখতে হবে, তাহলে টারবাইনকে যদি টিকে রাখতে চাই এই মুহূর্তে কি করতে হবে? দেখো যদি আমরা এই অতিরিক্ত লোড সংযোগ করছি, কারণ আগে ছিল লোড কত 2200 কিলোওয়াট, আগে ছিল লোড কত 200 কিলোওয়াট না সরি এটা 2000, হ্যাঁ প্রশ্নে টিও আছে পরে ঠিক করে দিব, এটা হবে 2000। আচ্ছা আগে ছিল লোড 2000 কিলোওয়াট, নতুন করে লোড সংযোগ কত 300 কিলোওয়াট, মানে টোটাল লোড কত হয়েছে 2300 কিলোওয়াট, আবার টোটাল লোড 2300 কিলোওয়াট, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার বেড়ে গেছে, এখন এটার সাথে এটা বেড়ে যায় তাহলে ওভারঅল বেড়ে যাচ্ছে কত 2700, কিন্তু আমাদের ওভারঅল অর্থাৎ অল্টারনেটর রেটিং সেটা আছে 2352, অর্থাৎ 2352 এর উপরে যাওয়া যাবে না, তাহলে এখন কোনোভাবে যদি আমরা এটা কমাইতে পারি, কোনোভাবে যদি এটা আমরা কি কমাইতে পারি, কোনোভাবে যদি আমরা এটা কমাইতে পারি তাহলে কিন্তু আমরা এই 2352 এ কনভার্ট করতে পারবো। তো 2352 তে কনভার্ট করব কিভাবে? 2352 তে কনভার্ট করব হচ্ছে এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার কমাই, রিঅ্যাক্টিভ পাওয়ার কিভাবে কমাই আমরা? রিঅ্যাক্টিভ পাওয়ার কমাই হচ্ছে আমরা কার মাধ্যমে? রিঅ্যাক্টিভ পাওয়ার কমাই কিন্তু আমরা হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে। তাহলে দেখো 2352 এই লোড রাখতে হবে এবং সরি 2300 ওয়াট এটা রাখতে হবে, অল্টারনেটরের রেটিং কত 2352.94 এটা রাখতে হবে, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার এটা রাখতে হবে, অ্যাক্টিভ পাওয়ার রাখতে হবে, তাহলে অ্যাক্টিভ পাওয়ার এত এবং অ্যাপারেন্ট পাওয়ার এত যদি রাখতে চাই তাহলে আমাদের ক্যাপাসিটর পাওয়ার কত নতুন করে রিঅ্যাক্টিভ পাওয়ার কত হবে যে রুট ওভার 2352.94 স্কয়ার মাইনাস 2300 স্কয়ার, তাহলে কত আসতেছে? তাহলে আসবে হচ্ছে 496.313, তার মানে যদি অ্যাপারেন্ট পাওয়ার 2352 এবং অ্যাক্টিভ পাওয়ার 2300 ওয়াট রাখতে চাই, অ্যাপারেন্ট পাওয়ার 2352 অ্যাক্টিভ পাওয়ার 2300 যদি রাখতে চাই তখন রিঅ্যাক্টিভ পাওয়ার কত হতে হবে? 496 হতে হবে, কিন্তু কত হতে হবে? 496, কিন্তু অ্যাক্টিভ পাওয়ার আসছে কত 1464, তাহলে 1464 থেকে যদি 496 তে নামাইতে চাই তাহলে কি লাগবে? একটা ক্যাপাসিটর, কত মানের ক্যাপাসিটর লাগবে? কত মানের ক্যাপাসিটর লাগবে? 1464.54 মাইনাস 496.313, অর্থাৎ এখানে আসবে হচ্ছে আমাদের তোমার 968.16 kVA, অর্থাৎ এত মানের একটা ক্যাপাসিটর যদি সংযোগ দেই তাহলে আমাদের 2000 কিলোওয়াট লোড কত হয়ে যাবে? 2300 কিলোওয়াট, 2000 কিলোওয়াট লোড কত হয়ে যাবে? 2300 কিলোওয়াট, কিন্তু অল্টারনেটর আগে যে পাওয়ার চলছিল লোড সংযোগ করার পরে সেম পাওয়ার চলবে, কোনো সমস্যা এখন হবে না, এই ম্যাথের বিশেষায়িত এটি। বলো এবার কার কি সমস্যা আছে? কোনটা বলবো? আচ্ছা তো আমাদের প্রশ্ন কি বলছে যে প্রশ্নে আমাদের বলেছে যে ওভারলোড বজায় রাখতে হবে। ওভারলোড মানে আগে 2000 ছিল পরে আরো 300 যোগ করছে, তার মানে 2300 লোড, 2300 লোড মানে 2300 কিলোওয়াট, ওভারলোড বজায় রাখতে হবে, 2300 কিলোওয়াট কি রাখতে হবে? বজায় রাখতে হবে, ও 2300 কিলোওয়াট কি বজায় রাখতে হবে, কে বজায় রাখবে? অল্টারনেটর। তো অল্টারনেটর রেটিং কত? 2352, অল্টারনেটর রেটিং কত বের করছি? 2352 বলে দিছে প্রশ্নে যে অল্টারনেটর এত লোডে কি চলে? রেটেড লোডে। অল্টারনেটর এত লোডে যদি চলে তাহলে অল্টারনেটর রেটিং হয়, তাহলে এখান থেকে যদি অল্টারনেটর রেটিং বের করি মানে অ্যাপারেন্ট পাওয়ার বের কত আসবে? 2352, অল্টারনেটর রেটিং এর উপরে যেতে পারবে না, অর্থাৎ অল্টারনেটর রেটিং সেম রেখে ওভারলোডটা কি বজায় রাখতে হবে। ওভারলোড বজায় মানে কত আসতে হবে? 2300 কিলোওয়াট, ওভারলোড বজায় মানে কত? 2300 কিলোওয়াট, ওভারলোড বজায় মানে কি 2300, অর্থাৎ 2300 ফিক্স রাখতে হবে, এই 2352 ফিক্স রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আগে ছিল যখন 2000 কিলোওয়াট লোড ছিল তখন এস এমন ছিল, আবার যখন নতুন করে লোড সংযোগ দিছি, অর্থাৎ আগে লোড আর নতুন লোড আরেকটা লোড, দুইটা লোড, আগে লোডের সাথে যখন নতুন করে লোড সংযোগ দিছি তখন আমাদের টোটাল পাওয়ার কত আসছে? তখন টোটাল পাওয়ার আছে 2726.67, যদি পোলারি করি তাহলে টোটাল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার 2300 এবং অ্যাক্টিভ পাওয়ার 2300 এবং অ্যাক্টিভ পাওয়ার 1464। আচ্ছা এই দুটো ক্যাপচার করলে 2726 আছে, কিন্তু আমাদের ওভারঅল অ্যাপারেন্ট পাওয়ার রাখতে হবে কি 2352 এবং অ্যাক্টিভ পাওয়ার রাখতে হবে কি 2300। তাহলে এখন যদি রিঅ্যাক্টিভটা কমাই, এটা যদি কমাই তাহলে এই দুজনের যোগফল কমবে না? এই দুজনের যোগফল কমে 2700 আছে, কিন্তু এই যোগফল কমায় 2700 থেকে কোথায় আনতে হবে? 2352 আনতে হবে। তাহলে এখন দেখো এস ফিক্স রাখতে হবে 2352, পি ফিক্স রাখতে হবে কি 2300 তে। তো তোমাদের আমি সবসময় বলি ম্যাথের জেড ইকুয়াল কি জানো? আর প্লাস জে অফ এক্সেল, এইটা আর এইটা অথবা এইটা আর এইটা, এই দুজন যদি ফিক্স থাকে তখন কি থাকবে? এর মাধ্যমে অপারেট করতে হয়। তাহলে দেখো তো এস ইকুয়াল কি পি প্লাস জে অফ কিউ, তাহলে এখানে পি এবং এস যদি ফিক্স রাখতে বলতেছে তাহলে এখন আমরা কিউ বাই করব কার মাধ্যমে? পিথাগোরাসের মাধ্যমে। এই যে পিথাগোরাস সূত্র বসাই দিয়েছে কিউ ইকুয়াল টু √a স্কয়ার মাইনাস পি স্কয়ার, তাহলে কত পেলাম? 496, অর্থাৎ লোডের পাওয়ার 2300 কিলোওয়াট এবং অল্টারনেটর রেটিং 2352 কেভিএ দিয়ে রাখতে হলে তখন আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার কত প্রয়োজন? 496, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার তো যদি লোড অতিরিক্ত লোড সংযোগ করি তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার আসছে কত? 1464, তাহলে 1464 থেকে কমাই আনতে হবে কত? 496 তে। তাহলে 1464 যদি কমাইতে চাই তাহলে কি লাগবে? আমাদের ক্যাপাসিটর লাগবে না? তাহলে এই একটা নতুন কত মানে ক্যাপাসিটর সংযোগ করতে হবে? 968 মানে ক্যাপাসিটরের সাথে সংযোগ করলে তখন আমাদের ক্যাপাসিটর পাওয়ার কত আসবে? 496, আর 496 যদি ক্যাপাসিটর পাওয়ার আসে তখন আমাদের 2300 কিলোওয়াটই লোড চলবে, কত সাপ্লাই? 2352 সাপ্লাই। এই গাড়িটা যোগ করে দাও, দেখো এবার কত? 2352 আসবে। বলো সমস্যা আছে কিনা এখন কারোর? বুঝি নাই। SL2 তো না এটা তো লোড, আর এখান থেকে যে এস বের করছি এস তো অল্টারনেটর, আর এটা তো লোডের 375 লোড আর 2352 অল্টারনেটর। হ্যাঁ এইজন্য হ্যাঁ অল্টারনেটর। SL2 এটা হচ্ছে আপনার লোড, আর SL1 যেটা সেটা লোড, ঠিক আছে? কিন্তু প্রাথমিক অবস্থায় যে লোড চলতেছে সেই লোডের মাধ্যমে যে এস আমরা বের করলাম সেই এসটা মূলত লোডের এস বা প্রাথমিক লোডের এস, আবার সেই এসটা আমরা অল্টারনেটর এসও বলতে পারি, ঠিক আছে? বলতে পারি মানে সেই এসটা অল্টারনেটর আর কি, কারণ জেনারেটর যেটা দিবে লোডটা সেটা নিবে, তার মানে প্রাথমিক অবস্থায় লোড যা অল্টারনেটর তাই। বুঝতে পেরেছি কি? হ্যাঁ অল্টারনেটর এসি জেনারেটর। মুছে দিব তাও না? বলো বলো। না কে বললো তোমাকে এই ম্যাথটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে বলছি আমরা? এটা কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের কথা তো এখানে বলি নাই, এখানে বলছে
যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ না, জেনারেলি কি বলছে যে আগে লোড চলতেছিল 2000 কিলোওয়াটে, এখন যদি অতিরিক্ত একটা লোড সংযোগ দেই, এখন যদি কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল ইমপ্রুভ। মূল প্রশ্ন বলছে যে আগে লোড চলছে 2000 কিলোওয়াট, এখন আমাদের কি করতে হবে, লোড আরো 300 কিলোওয়াট সংযোগ করতে হবে। তো লোড কখন বাড়াতে পারবো, লোড কখন বাড়াতে হবে? লোড আমরা জানি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ মানে কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ মানে কি এইটা কমানো, এটা যদি কমাই, এটা যদি কমায়, এটা যদি ফিক্স রাখতে চাই, একটু আগে বললাম, আগে না তো বললাম আগে দুইটাতে, একবার এটাকে কমাইছি সুতরাং এটা কমে গেছে, আর এটা ফিক্স ছিল। আরেকবার তার প্রথম ম্যাথে করছি যে প্রথম ম্যাথে কি করছি, যে এটাকে ফিক্স রেখে এটা কমাইছি, তাই এটা বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় ম্যাথে কি করছি, যে এটাকে আমরা লোড পাওয়ারকে ফিক্স রেখে এসটাকে কি কমাইলাম, লোড পাওয়ারকে ফিক্স রেখে এসটা কমাইলাম। কারণ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ মানে এটা ফিক্সড এটা কম বেশি করা, অথবা এটা ফিক্সড এটা কি বাড়ানো, এটা ফিক্স রেখে এটা বাড়ানো, অথবা এটা ফিক্স রেখে এটা কি কমানো। এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে বলছে যে এটা ফিক্স রেখে এটাকে কি বাড়াইতে হবে, এটা ফিক্স রেখে লোডকে বাড়াইতে হবে। লোডকে কত বাড়াইতে হবে, আগে ছিল 2000, বাড়াইতে হবে 300, অর্থাৎ মোট লোড অন্তর কত 2300, মানে লোডকে 300 বাড়াইতে হবে। তো 300 লোডকে যদি বাড়াইতে চাই, পাওয়ার আমাদের সাপ্লাই পাওয়ার ফিক্স রেখে, তাহলে কত মানে কেভিএ লাগবে, এত মানে একটা ক্যাপাসিটর লাগবে, কত মানে ক্যাপাসিটর লাগবে, এত মানে ক্যাপাসিটর। কতটুকু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলো এটা আমাদের প্রশ্নে চাই না, এজন্য আমরা কতটুকু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলো এটা বের করি নাই। এটা তো ইমপ্রুভ না, এটা ইমপ্রুভ না, এটা দ্বিতীয় লোডের পাওয়ার ফ্যাক্টর, তাই বলেছে। এটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের না, কিন্তু পাওয়ার ফ্যাক্টর মানে এখানে চাই না, এখানে শুধু ক্যাপাসিটর মানছে। হ্যাঁ, যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের ম্যাথ হইতো সরাসরি, তাহলে আমরা ঝামেলা যাইতাম না, p tan θ 1 tan θ 2 দিয়ে দিতাম, তাহলে অঙ্ক শেষ হয়ে যেত। যদি বলতো যে লোডের পরিমাণ বাড়াও পাওয়ার ফ্যাক্টর এত করে, তাহলে এত ঝামেলা ছিল না। ম্যাথটা একটু ঝামেলা কিন্তু ইম্পর্টেন্ট। তবুও দেখো, কারো যদি এখনো এই ম্যাথটা বুঝতে সমস্যা হয় তাহলে বলতে পারো, ম্যাথটা বুঝতে যদি এখনো কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। ক্যাপাসিটরের মান তো আমাদের বের করতে বলি না, বলছে ক্যাপাসিটরের রেটিং কত হবে। এই ক্যাপাসিটরের পাওয়ার কি অ্যাক্টিভ পাওয়ার হয়? একটু আগে করছিলা তুমি, কো ক্লাস ইসমাইল তো প্রশ্ন করলো একটু আগে ম্যাথ, তখন তো বললাম। আরে সেটাই তো, এস মানে কি পি প্লাস জে অফ কিউ। যেহেতু ক্যাপাসিটর, তাহলে ক্যাপাসিটর তো অ্যাক্টিভ পাওয়ার থাকে না, ক্যাপাসিটর অ্যাক্টিভ পাওয়ার থাকে না, ক্যাপাসিটর কি থাকে, শুধু রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে। তাহলে ক্যাপাসিটরের রিঅ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটরের পাওয়ারকে কেন কিলোওয়াট বলবো, কিলোওয়াট কার বলে, কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ারকে বলে, অর্থাৎ রেজিস্টার পাওয়ারকে বলে কিলোওয়াট। শেষে কি আবল তাবল বললাম ভাই? আরে ভাই কিলোওয়াট একই কথা, একই কথা না। কেভিএ প্রতিটা মেশিনের রেটিং, এসি মেশিনের রেটিং সবসময় কেভিএতে হবে, কারণ তোমার যে লোড থাকে, লোডে যে পাওয়ার ফ্যাক্টর থাকে এটা কম বেশি হয়। লোডের পাওয়ার ফ্যাক্টর যদি কম বেশি হয় তাহলে কিন্তু কিলোওয়াট কম বেশি হবে, ঠিক আছে। এই কারণে ওরা সবসময় মেশিনের রেটিং দেয় কেভিএতে, কারণ কেভিএ পাওয়ার ফ্যাক্টরের উপরে নির্ভর করে না। প্রশ্ন আবার করি যদি এখন ক্লিয়ার না হয়। মাত্র না, আমি তো সেটাই তো বললাম যে মেশিনের রেটিং কিলোওয়াটে না রেখে কেভিএতে কেন রাখে, সেটাই তো আমি বললাম যে যদি আমরা মেশিনের রেটিং কেভিএতে রাখতাম, অর্থাৎ কিলোওয়াটে রাখতাম, অর্থাৎ কিলোওয়াটে যদি রাখতাম, মেশিনের রেটিং যদি কিলোওয়াটে রাখতাম, তাহলে পি ইকুয়াল টু কি ভিআই cos θ, অর্থাৎ এই cos θ মান যদি কম বেশি হয় তাহলে তখন পাওয়ারের মান কি হয়ে যাবে, কম বেশি হবে, তাই না। তাহলে রেটিংটা তখন স্টেবল থাকবে না, তো রিস্টেবল থাকবে না। এই জন্য অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের উপরে যেহেতু কিলোওয়াট ডিপেন্ড করে, এই জন্য মেশিনের রেটিং কিলোওয়াটে না রেখে, মানে ওয়াটে না রেখে ভিতে রাখা হয়, অর্থাৎ কিলো ভিতে রাখা হয়। কিসে রাখা হয়, কারণ এস ইকুয়াল টু কি শুধু ভিআই। কারণ দেখো এইটা লোডের পাওয়ার ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে না, কিন্তু পি অর্থাৎ একটি অর্থাৎ ওয়াট লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অর্থাৎ লোডের প্রকৃতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রেটিং চেঞ্জ হয়ে যাবে, রেটিং চেঞ্জ করা যাবে না, এই জন্য লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এটাতে, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে মুছে দিলাম। এই ম্যাথটা আগের ম্যাথটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। হ্যাঁ, এবার আসি আরেকটা ম্যাথ, 21 নম্বর লাস্ট ম্যাথ। বলছে একটি ফ্যাক্টরিতে সর্বোচ্চ চাহিদা, অর্থাৎ লোডের পাওয়ার দেওয়া আছে কত, 175 কিলোওয়াট। লোডের পাওয়ার কত, 175 কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে লোডের 0.75, যদি এখান থেকে কোণ বের করি আমরা, আসবে হচ্ছে 41.4 ডিগ্রি। বের করতে প্রশ্ন বলেছে বার্ষিক প্রতি কেভি এর জন্য চার্জ 72 টাকা, যখন ফেজ অ্যাডভান্সার এর খরচ প্রতি কেভি এর 120 টাকা। ফেজ অ্যাডভান্সার ইকুইপমেন্ট ব্যবহার করায় সুদ ও অবচয় জড়িত চার্জ মূলধনের কত পার্সেন্ট, 10%, অর্থাৎ 120 টাকা 10% হলে ফ্যাক্টরিতে সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে, সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে। এর সাথে আমি নতুন শিটে প্রশ্ন আরেকটা যোগ করছি যে ফেজ অ্যাডভান্সার এর ক্যাপাসিটি বের করো ও বার্ষিক সাশ্রয় কত টাকা সেটা বের করো। মোট 3টা প্রশ্ন এখানে নতুন করে আবার অ্যাড করেছি, ঠিক আছে। প্রথমে আমরা সর্বোত্তম পাওয়ার ফ্যাক্টর বের করি। কি সর্বোত্তম পাওয়ার ফ্যাক্টর? তো সর্বোত্তম পাওয়ার ফ্যাক্টরের সূত্র হচ্ছে cos θ টু √1 মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার, √1 মাইনাস y স্কয়ার বাই কি x স্কয়ার। y হলো পার কেভিএর টাকা, y হলো কি পার কেভিএর টাকা। আচ্ছা লিখে দিই, y হলো প্রতি কেভিএ এর খরচ, x হলো প্রতি কেভিএ এর খরচ। আচ্ছা, তো দেখো তাহলে y প্রতি কেভিএ এর খরচ বলেছে কত, প্রতি কেভিএ এর খরচ বলছে 120 টাকা প্রতি কেভিএ এর খরচ, শুধু অবচয়জনিত কত পার্সেন্ট, চার্জ 10%। তাহলে আমাদের প্রতি কেভিএর জন্য কত পার্সেন্ট চার্জ দিতে হচ্ছে, চার্জ মানে খরচ, যে 120 এর 10%, অর্থাৎ কত 12 টাকা, ঠিক আছে।
এক্স মানে প্রতি কেভি এর খরচ, তো প্রতি কেভি এর জন্য চার্জ কত ধরছে 72 টাকা, চার্জ লিখতে হবে। প্রতি কেভি এর জন্য চার্জ কত ধরছে 72 টাকা, তাহলে প্রতি কেভি এর জন্য 72 টাকা, অর্থাৎ এক্স এর ভ্যালু আছে কত 72 টাকা। এখন আমরা অনায়াসে বের করতে পারি যে cos θ2 √1 - y/x, তার মানে y মানে 12/x, x মানে 72, তাহলে 12/72 স্কয়ার দিলে cos θ2 এর ভ্যালু আসবে 0.986 লাগি। এই হচ্ছে আমাদের একটা অ্যানসার। আচ্ছা, তার মানে সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর আমাদের আসলো, সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর কত আসলো 0.986। আচ্ছা, এবার বের করব আমরা ফেজ অ্যাডভান্সারের সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর মান যেই মানে উন্নত করলে আমাদের বার্ষিক সাশ্রয় সর্বোচ্চ হবে। পাওয়ার ফ্যাক্টরের মান যেই মানে উন্নত করলে বার্ষিক সাশ্রয় সর্বোচ্চ হবে তাকে বলে সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নতুন করে প্রশ্ন এখন দেখবো আমরা ফেজ অ্যাডভান্সার ক্যাপাসিটি, মানে এই যে সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর 0.986 আসলে এটা তো এমনি আসবে পাওয়ার ফেজ অ্যাডভান্সার যে ব্যবহার করছি, ফেজ অ্যাডভান্সার ব্যবহার করার জন্যই তো আমরা এটা আসছে। তো ফেজ অ্যাডভান্সার কি, এটা কি বলেছিলাম আমি? আচ্ছা, তাহলে বলি নাই মনে হয়, হালকা একটু বলে দিই। আসলে এটা বলার মতো কারণ না, কারণ এটা ইউজ হয় না, আমি অল্প একটু বলে দিই যে ফেজ অ্যাডভান্সার ক্যাপাসিটি বলতে একটা ফেজ অ্যাডভান্সার মেশিন বলতে একটা এসি এক্সাইটার, এটা কি এসি এক্সাইটার, ঠিক আছে? তো এটা ব্যবহার করা হয় শুধুমাত্র ইন্ডাকশন মোটর বেলায়, শুধুমাত্র কার বেলায়? ইন্ডাকশন মোটর বেলায় এটা ব্যবহার করা হয় শুধুমাত্র ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের স্কুইল মানে স্লিপিং যেটা আছে সেটাতে শুধুমাত্র ব্যবহার করা হয়। ইন্ডাকশন মোটরের স্লিপিং যে মোটর আছে সেই ইন্ডাকশন মোটরে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য একটা ডিভাইস ব্যবহার করা হয়, তাকে বলে ফেজ অ্যাডভান্সার ডিভাইস, ঠিক আছে? তো এই ফেজ অ্যাডভান্সার ডিভাইস বা মেশিন বা জেনারেটর যাই বলো না কেন, এ কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে? তোমার লিডিং কারেন্ট সাপ্লাই দেয়। কি কারেন্ট সাপ্লাই দেয়? লিডিং কারেন্ট সাপ্লাই দেয়। তো লিডিং কারেন্ট সাপ্লাই দিলে কাকে লিডিং কারেন্ট সাপ্লাই দিবে? লিডিং মানে এই যে একটা ফেজ অ্যাডভান্সার ডিভাইস বা এটাকে এসি এক্সাইটার বলে। এই যে এসি একটা এক্সাইটার, এই এসি এক্সাইটার ডিভাইস ইন্ডাকশন মোটরে লিডিং কারেন্ট সাপ্লাই দেয়, যার কারণে ইন্ডাকশন মোটর একটা অতিরিক্ত লিডিং কারেন্ট পাওয়ার ফলে তার ল্যাগিং এর পরিমাণ কি কমায় দেয়। যেহেতু ল্যাগিং এর পরিমাণ কমায় দেয় সুতরাং পাওয়ার ফ্যাক্টর কি হয়? ইমপ্রুভ হয়। তার মানে এটা আলাদা একটা মেশিন, ঠিক আছে? একটা জেনারেটর বলতে পারো বা একটা এসি এক্সাইটার বলতে পারো। ইসমাইল বুঝতে পারছো ফেজ অ্যাডভান্সার কি? আচ্ছা, এসি ডিসি লাভ করি, ডিসি আমাদের কি ইমপ্রুভ হলো? হ্যাঁ, কিন্তু এখানে তো সেই উত্তেজিত করবো না তো, ঠিক আছে? বলছি তো এটা এসি এক্সাইটার, নাম দিয়ে বোঝে না রে, নাম দিয়ে বোঝে না, বললাম তো এটা এসি এক্সাইটার। এটা কি এসি এক্সাইটার, এর কাজটা কি? লিডিং কারেন্ট উৎপন্ন করা। এর কাজ কি? লিডিং কারেন্ট উৎপন্ন করা। এই লিডিং কারেন্ট উৎপন্ন করে ইন্ডাকশন মেশিনে ইন্ডাকশন মোটরে কি করবে? সাপ্লাই দিবে। যেহেতু ইন্ডাকশন মোটর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে লিডিং গেলে ল্যাগিং এর পরিমাণ কি দিবে? কমাই দিবে। তখন পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইমপ্রুভ হবে। সম্ভবত সব ইন্ডাকশন মোটর ব্যবহার করে না, শুধুমাত্র স্লিপিং ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। আর স্লিপিং ইন্ডাকশন মোটরের একটা আছে সম্ভবত 200 হর্স পাওয়ার না 200 কিলোওয়াটের উপর, মনে নাই, এরকম একটা রেটিং আছে। সেই রেটিং এর উপরে যদি আমরা ইন্ডাকশন মোটর ব্যবহার করি তখনই আমাদের শুধুমাত্র এসি এক্সাইটার ব্যবহার করব, অর্থাৎ ইন্ডাকশন মোটরের জন্য তখনই আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করব। তাছাড়া ইমপ্রুভ করার জন্য এত বড় মেশিন প্রয়োজন পড়বে না, কারণ ফেজ অ্যাডভান্সার একটা বিশাল বড় মেশিন, এত বড় মেশিন বড় ইন্ডাকশন মোটরের জন্য ব্যবহার করে, আদারওয়াইজ ব্যবহার করা যাবে না, কারণ তখন খরচ অটোমেটিক বেড়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি ফেজ অ্যাডভান্সার ক্যাপাসিটি। ফেজ অ্যাডভান্সার কি? কোন প্রশ্ন আছে কারো ফেজ অ্যাডভান্সার নিয়ে? না, ঠিক আছে। তাহলে এখন এই যে ফেজ অ্যাডভান্সার, এই ফেজ অ্যাডভান্সার যে লিডিং কারেন্ট প্রবাহিত করে মানে একটা রিঅ্যাক্টিভ ফোর্স। লিডিং কারেন্ট শুধু কি কারেন্ট প্রবাহিত করবে? লিডিং কারেন্ট যদি পুরোপুরি 90 ডিগ্রি লিডিং কারেন্ট প্রবাহিত করে, কি কারেন্ট প্রবাহিত করবে? 90 ডিগ্রি লিডিং কারেন্ট প্রবাহিত করবে। দ্যাট মিন্স বলতে পারো ক্যাপাসিটর, বলতে পারো কি এটা ক্যাপাসিটর মেশিন। আচ্ছা, এই যে একটা ক্যাপাসিটর মেশিন, তাহলে এই যে ক্যাপাসিটর মেশিন এর একটা ক্যাপাসিটি আছে। যেহেতু ক্যাপাসিটর মেশিন, তাহলে এর যে ক্যাপাসিটি কি হবে? অবশ্যই রিঅ্যাক্টিভ পাওয়ার। তো সেটাই বলছে যে এই ফেজ অ্যাডভান্সার এর ক্যাপাসিটি বের করো, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার বের করো, মানে ক্যাপাসিটর পাওয়ার ধরতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা এই θ2 এর পরিমাণ বের করি। θ2 cos যদি 9.86 হয় তাহলে θ হবে হচ্ছে 9.6 হবে। θ কত? 9.6। এখন আমরা লিখতে পারি QC মানে P tan θ1 মাইনাস tan θ2, তাহলে P এর পরিমাণ কত? 175। তাহলে লিখি tan θ1 মানে 41.4 মাইনাস tan θ2 মানে 9.6। আচ্ছা, তাহলে আমাদের টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার আসছে 124.68 kVAr। এই হচ্ছে ফেজ অ্যাডভান্সার এর ক্যাপাসিটি বের করলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা বের করতে বলেছি আমি বার্ষিক সাশ্রয়। কি বের করতে বলছি? বার্ষিক সাশ্রয়। তো বার্ষিক সাশ্রয় কতটুকু হলো এটা আমাদের বাহির করতে হবে। তো প্রাথমিক অবস্থায় আমাদের এস কত ছিল সেটাকে বের করে নেই। এস মানে P ভাগ cos θ, অর্থাৎ 0.75। তো প্রাথমিক অবস্থায় এস ছিল হচ্ছে আমাদের 233.33 kVA। যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলাম, কত ইমপ্রুভ করলাম? 0.96986 এ। যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলাম সেই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর যখন 0.75 ছিল তখন আমাদের এস লাগতো কত? 233 এস লাগতো। এখন যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছি এই একই লোডের জন্য, যেহেতু লোড ফিক্সড অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার ফিক্সড, এখন অবশ্যই অ্যাপারেন্ট পাওয়ার কমবে, তাই না? তাহলে এখন অ্যাপারেন্ট পাওয়ার কতটুকু লাগতেছে? যে 175/0.986 অর্থাৎ 177.48। তার মানে 175 কিলোওয়াট লোডের জন্য, 175 কিলোওয়াট লোডের জন্য যদি পাওয়ার ফ্যাক্টর 0.75 হয় এই লোডে, তবে আমাদের সাপ্লাই লাগবে 233। আর 175 কিলোওয়াট এই লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.986 হয় তাহলে আমাদের সাপ্লাই লাগবে কত? 177। তাহলে এততে যদি পাওয়ার ফ্যাক্টর আমরা ইমপ্রুভ করি এততে, তাহলে আমাদের সাপ্লাই লাগবে 177। তাহলে কতটুকু সাপ্লাই আমাদের সেভ হলো? এর সেভিং লিখতে পারি। সেভিং হলো 233 মাইনাস 233 মান কত? 33। আচ্ছা, মাইনাস 177.48। তাহলে আমাদের সেভিং হলো, মানে পাওয়ার কতটুকু সেভ হলো এটা বের করি যে 233.33 মাইনাস 177.48, পাওয়ার সেভিং হলো 55.85 kVA। এতটুকু পাওয়ার সেভ হলো। তাহলে আমাদের বের করতে হচ্ছে পাওয়ার সেভ, না বলছে কস্ট সেভ কতটুকু। তাহলে এখন কস্ট সেভ বা কস্ট ফ্রি বলতে পারি। কস্ট সেভ প্রতি কেভি এর জন্য কত টাকা বলছে? প্রতি কেভি এর জন্য 72 টাকা প্রশ্নে বলছে, তাই না? তাহলে কস্ট সেভ লিখতে পারি যে 72 গুণন 55.85 গুণন 72 কত আসবে? তাহলে 4021 টাকা। 4021 টাকা বার্ষিক আমাদের কি হলো? সেভ হলো, যদি পাওয়ার ফ্যাক্টর 0.986 এ ইমপ্রুভ করি। শেষ। সমস্যা আছে কিনা কারোর?